হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করতো এবং হলে থাকতো, ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না। এই যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণ-অভ্যুত্থান ঘটাবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিদ হাসান ওই থেকে আপনারা প্রোগ্রাম করেন, টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসান আর সারজিদ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। আব্দুল্লাহ সংস্কার করবে বা সারজিদ সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো এই দেশ সংস্কার এই বেশি কিন্তু ধান কাটা বেশি। যেভাবে ক্ষমতা দখলকারী হাত দিয়ে হয়েছে, তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে, গণতন্ত্রের অর্থ বোঝে, গণতন্ত্র বানান করতে পারে, সেটাই আমার প্রশ্ন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সার্জিস এবার ভারতকে নিয়ে কঠিন হুঙ্কার দিলেন এবং তিনি বললেন যে বাংলাদেশে যদি কোনো রকম বিপদের কোনো ব্যবস্থা করে ভারত, আর তাদেরকে পাল্টাক্রমে কি কি জবাব দেওয়া হবে এবং তারা কোন কোন জায়গায় কট খেয়ে আছে সে ব্যাপারগুলো আজকে বক্তব্যে বললেন। এবং বন্ধুরা, আপনারা সকলে যারা একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে শেখ হাসিনা, আর সেই অডিও কল রেকর্ডে বলেছিলেন তিনি টুক করে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে, তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছে। এভাবেই নেতাকর্মী যারা বাংলাদেশের মধ্যে রয়েছে তাদেরকে এরকম ইন্ধন যোগাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতেছে এই ব্যাপারগুলো নিয়ে। আর সেই ব্যাপার নিয়ে বিভিন্ন চরম ধোলাই করলেন শেখ হাসিনাকে এবং রুমিন ফারহানাও কিছু কথা বললেন। চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি তাদের বক্তব্যগুলো শুনবো এবং তারা কি কি বললেন। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি। মুখে মুখে যে যাই বলুক, শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায়, এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই। আর এই ভয়টা গত 1 থেকে 1.5 মাস যাবত অনেকটা নিভে গিয়েছিল, বাট হঠাৎ করেই তিনার যে ফোন আলাপটা সামনে আসলো, একের পর এক যখন ফোন আলাপ আসছে সেখান থেকে তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতা গেছে, এটা তো মানে মানুষ খুন করে নিয়ে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল। আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। আমরা এগুলা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। পাশাপাশি তিনাকে হটানোর জন্য একটা বিশেষ পরিকল্পনা, বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ভাইরাল ফোন আলাপে এমন যে কথাবার্তাগুলো আসছে, একটা লাইন খুবই ভাইরাল যে আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন এই যে চট করে ঢুকে যাব শব্দটাতে শরীরের মধ্য দিয়ে একটা হিমবাহ অনেকেরই বয়ে গেছে। কেউ ভাবছেন যে শেখ হাসিনা যদি আসলেই বাংলাদেশে আসে তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেটা বর্তমানে যে নড়বড়ে প্রশাসন আছে, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এটা নড়বড়ে অবস্থায় আছে। কারণ আমরা দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই মুহূর্তে মাঠে শক্তিশালী না। কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না। তিনি তো পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনা আর আজকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে বাংলা ভিশনে, যেটা আমরা প্রচার করেছি, যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়বো। তো এটা এক ধরনের হুমকি। আপনি আসলে কি বাস্তবতাটা কি, আপনার কাছে কি মনে হয়? প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না, তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি। যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো, ইভেন সরকারও বলছে যে এই জুলাই আগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে, নতুন গণহত্যাকারী তৈরি হবে। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণ অভ্যুত্থান করেছি
তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা, যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে। আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে? কারণ গত 15 বছরে যেভাবে শেখ হাসিনা লেন্দুব দর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে, এটা বাংলাদেশে গত 53 বছরে কেউ করে নাই। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব। এই বেশি কিন্তু ধান কাটা বেশি। আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন, দুঃশাসন, সিন্ডিকেট আর চাঁদাবাজের যারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে আমরা সমূলে উৎপাদন করব। পঞ্চগড়ের মানুষ, একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, পঞ্চগড়কে নানাভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে। আমরা আজকে থেকে 10 বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও 12 থেকে 14 ঘন্টায় গিয়েছি, এখনো 12 থেকে 14 ঘন্টায় যাই। ভারতের বর্ডার কিলিংকে একেবারে চোখ বন্ধ করে ইগনোর করা, ভারতের পানি না দেয়া, তিস্তার পানি সহ 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা, এই সকল কিছুকে ইগনোর করা, এটা আমরা দেখেছি দীর্ঘ সময়। সুতরাং নতুন করে আসলে লোলুপ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধহয় সেরকম নয়। আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে। পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে, সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয়, মুখ বন্ধ করে রাখতে হবে। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে, সেটার সমুচিত জবাব বাংলাদেশ। বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। ভারতের আমরা একটি শব্দ ব্যবহার করতে চাই, লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপর। তারা বাংলাদেশকে নানানভাবেই কিছুদিন আগে পানি দিয়ে তারা ডুবিয়েছে। যেসব এলাকায় কখনো বন্যা হয় না সেই এলাকায় আমরা বন্যা দেখেছি। এখন তারা প্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে, এমনকি সীমান্তে সেনা জড়ো করবার মতো কিছু ঘটনা ঘটছে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নয়, আমি খুব কাছাকাছি আছি। শেখ হাসিনার নেতাগণ শেখ হাসিনাকে বারবার বলতেছে যে বাংলাদেশের মধ্যে কোনো সমস্যাই নেই, তিনি আসলে কোনো সমস্যা হবে না, তারা তাদের জন্য জীবন দেবে। কিন্তু তারা হয়তোবা এটা ভুলে গেছে যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ঢুকলে তার কি রকম অবস্থাটা হতে পারে। এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, আগামী 800 বছর যদি সে জেল খাটে তারপরেও এর মামলার সঠিক সমাধান আসবে না। সো বন্ধুরা, আপনারা সকলে বুঝতে পারছেন শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশের মধ্যে আসে এবং তার অবস্থাটা কি করবে পাবলিক, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য? এবং বন্ধুরা, সার্জিস যে কথাগুলো বললেন সে ব্যাপার নিয়েও আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মালয়েশিয়ার মতো একটি দেশ, তারা কিন্তু নিজেকে কিভাবে এগিয়ে নিয়েছে, কেন বাংলাদেশ পারবে না তাদের মতো এগিয়ে নিয়ে যেতে? যদিও আমাদের বাংলাদেশের সংখ্যা লঘু হতে পারে, কিন্তু বন্ধুরা আমাদের বাংলাদেশও একটা ভালো পর্যায়ে যেতে পারে, তবে লাগবে আমাদের দক্ষ একজন বাংলাদেশের রাষ্ট্রনায়ক। সন্দেহ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? বাংলাদেশে কোন রাষ্ট্রনায়ক কে আসলে বাংলাদেশের হয়তোবা খুব সুন্দর একটি উন্নতি ঘটাতে সক্ষম হবে, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।